আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। তো এই এক্সপেরিমেন্টে আমরা আলোচনা করব মূলত ডিসি ডিসি কনভার্টারের একটি অন্যতম কনভার্টার বাক রেগুলেটর নিয়ে। তো বাক রেগুলেটর নাম থেকেই বোঝা যাচ্ছে যে বাক শব্দের অর্থ আর কি মানে কমায় দেওয়া। যেহেতু আমরা ইনপুট এবং আউটপুট আমাদের দুইটা ভোল্টেজ আছে, রেগুলেটরের একটা থাকে ইনপুট ভোল্টেজ, একটা আউটপুট ভোল্টেজ। তো বাক রেগুলেটরে কি হয় যে ইনপুট ভোল্টেজ আমরা যাই দেই না কেন, আউটপুট ভোল্টেজ তার থেকে কম পাওয়া যায়। ধরলাম ইনপুটে আমি যদি 12 ভোল্ট দিই, তাহলে আউটপুটে 12 থেকে কম ভোল্টেজ বা সর্বোচ্চ 12 পর্যন্ত পাইতে পারি। যদি আমরা 20 ভোল্ট দিই, তাহলে 0 থেকে 20 ভোল্ট পর্যন্ত পাওয়া সম্ভব। মানে যে ভোল্টেজ দিব সেই ভোল্টেজের সমান বা তার থেকে সবসময় কম যে রেগুলেটরে পাওয়া যাচ্ছে সেটাকে বলা হইতেছে বাক রেগুলেটর। তো বাক রেগুলেটরের সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, এখানে ফিগার এতে দেখা যাচ্ছে যে মূলত একটা ট্রানজিস্টর আছে এখানে সুইচ হিসেবে, সেটা হলো কন্ট্রোল সুইচ আর কি। তো এই ট্রানজিস্টরের বেজের যে ইনপুটটা, এই বেজের ইনপুটটা একটি সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করা হবে ক্লক ভোল্টেজের মাধ্যমে। সেই ভোল্টেজের একটা ফ্রিকুয়েন্সি থাকবে এবং ক্লক পালসের একটা কি বলে এটাকে ডিউটি সাইকেল থাকবে। তো ডিউটি সাইকেল তার উপর ডিপেন্ড করবে যে সুইচটা কতক্ষণ সময় ধরে অন থাকবে অথবা কতক্ষণ সময় ধরে অফ থাকবে। যদি আমি ডিউটি সাইকেল 50% দিই, তাহলে আমার এই Q1 ট্রানজিস্টরটা আমাদের সাইকেলের 50% সময় অন থাকবে এবং 50% সময় অফ থাকবে। তো একটি নির্দিষ্ট ডিউটি সাইকেলের ক্লক পালসের মাধ্যমে, ক্লক ভোল্টেজের মাধ্যমে আমরা এই Q1 ট্রানজিস্টরকে কন্ট্রোল করব। তো Q1 ট্রানজিস্টরটা যদি অন থাকে, তাহলে এই ভোল্টেজটা আমাদের পাস করবে। পাস করে এই ডায়োডটা তখন রিভার্স বায়াসে থাকবে। আমাদের এনার্জিটা স্টোর হবে ইন্ডাক্টরের মধ্যে। মানে দুইটা মোডে কাজ করে। প্রথম মোডটাতে আর কি এনার্জিটা স্টোর হবে ইন্ডাক্টরের মধ্যে, মোড ওয়ান, ইন্ডাক্টর এনার্জিটা স্টোর হইতেছে। একই সাথে আমাদের ক্যাপাসিটর এবং লোড এটার মধ্যে, ফিল্টারের মধ্যে দিয়ে আমাদের আউটপুটটা পাওয়া যেতেছে। এখানে কার্ভে যদি আমরা খেয়াল করি, যে প্রথম সময় আর কি ডায়োডটা অন আছে, T1 সময়। যতক্ষণ ডায়োডটা অন থাকতেছে ততক্ষণ আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা রাইজ করতেছে, যেহেতু ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হচ্ছে। তো T1 সময় অতিক্রম করার পর যখন এই অংশটুকু আসবে T2, মানে আমাদের যখন এটা এই ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, ট্রানজিস্টরটা যদি আমাদের অফ হয়ে যায়, তখন কিন্তু এই যে ডায়োডটা আছে, এই ডায়োড এবং এইটুকু নিয়ে আরেকটা সার্কিট তৈরি হবে, সেটাকে বলা হইতেছে মোড টু। তো মোড টু তে যদি আমরা দেখি, যে মোড টু তে আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা স্টোর ছিল, সেই স্টোরড এনার্জিটা এই ফ্রি হুইলিং ডায়োড, ক্যাপাসিটর এবং লোডের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তো যেহেতু ইন্ডাক্টরের এনার্জিটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্টোর থাকে, তো যখন এটা এনার্জি ডিসিপেট করা শুরু করবে, একটা সময় আস্তে আস্তে এনার্জিটা কমে যাবে। তো কমতে কমতে এক সময় আবার জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগে আমাদের পরবর্তী পালস পাওয়ার মাধ্যমে আমাদের সুইচিং, মানে পরবর্তী নেক্সট পালস চলে আসবে, আবার আমাদের ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হওয়া শুরু করবে। তো যেহেতু এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা আমাদের এনার্জিটা স্টোর হইলো মোড ওয়ানে, মোড টু তে আস্তে আস্তে এনার্জিটা ডিসিপেট হইতে হইতে ইন্ডাক্টর কারেন্টটা মানে কমা শুরু করলো, তখন আমাদের পরবর্তী পালস পেলে আবার ইন্ডাক্টর কারেন্টটা অ্যারোস করা শুরু করলো। তো এই ঘটনাগুলোই ঘটবে আর কি আমাদের বাক কনভার্টারে। আর এরই মাঝখান দিয়ে আমাদের এই যে ক্যাপাসিটর রেক্টরস এবং লোডের রেক্টরস কারেন্ট ভোল্টেজ সবকিছু চলে আসবে এই দুইটা পালসের মধ্যে। এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে আউটপুট ভোল্টেজটা আমাদের এরকম হবে, যেহেতু এটা একটা পজিটিভ ভোল্টেজ। এখানে দেখতে সাইনোসয়েডাল মনে হইলেও এটা কিন্তু একটা পজিটিভ ভোল্টেজ। মানে এর পুরো অংশটাই পজিটিভের মধ্যে আছে, এইটা পজিটিভ অংশ, এর নিচের অংশটা পজিটিভ অংশে আছে। এটা কিন্তু জিরো লেভেল না, এটা কিন্তু জিরো লেভেলে না। তো এটা একটা আর কি পালসেটিং ডিসির মতন হবে, পিওর ডিসি কাছাকাছি হবে, কিন্তু সাইনোসয়েডাল না। মানে এর নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল নাই, পুরোটাই পজিটিভ এর মধ্যে আছে। তো এর একটা এভারেজ ভ্যালু থাকবে, যে ডট ডট লাইন, এটা হলো এভারেজ ভ্যালু VA। যেখানে ভিএস হিসেবে যদি আমরা আমরা একটা এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলে ভিএস ছিল 12 ভোল্ট, আমাদের আউটপুটে ভিএ পাওয়া যাবে 5 ভোল্ট। তো এটা যদি হয়, আর সেই হিসাবে আমাদের এই ভোল্টেজের জন্য, ডিসি ভোল্টেজের জন্য একটা ডিসি কারেন্ট পাওয়া যাবে, সেই কারেন্টটা হচ্ছে আই। তো এই পুরো কাজটা যদি আমরা এখন সিমুলেশনে করতে চাই, তো আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। এই সার্কিটটা করতে গেলে একটা ট্রানজিস্টর নেওয়া লাগবে, এলসি, লোড এবং ডায়োড নেওয়া লাগবে। আর কার্ভ তো এখানে অনেকগুলো আছে, তো যতগুলা কার্ভ আমরা চেষ্টা করি ড্র করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা এই ডায়োডের ভোল্টেজের কার্ভ, ইন্ডাক্টরের যে রিপলটা আসতেছে, রাইজ করতেছে, ফল করতেছে, এই কার্ভটা আমরা দেখব। এবং ক্যাপাসিটরের একটা যে ভোল্টেজটা আছে, আউটপুট
এখানে কিন্তু ক্যাপাসিটর এবং আউটপুটের একটা একটাই ভোল্টেজ, যেহেতু লোডের সাথে ক্যাপাসিটর প্যারালালি আছে, তো ক্যাপাসিটরের একপাশে ভোল্টেজ আর লোডের একপাশে ভোল্টেজ দুইটা সেম জিনিস। এখানে আমরা ভিএটা দেখবো, আর আউটপুট কারেন্ট দেখবো আর কি। আমরা টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কার্ভ আমরা আউটপুটের সিমুলেশনে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা এর জন্য একটা এক্সাম্পল ইউজ করবো, সেই এক্সাম্পলটা আমাদের বইয়ে আছে। এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 5.5। তো এই এক্সাম্পলে বলে দেওয়া আছে যে ইনপুট ভোল্টেজটা হবে আমাদের 12 ভোল্ট। আমাদের বাক রেগুলেটরের ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট, আর আউটপুটে আমরা পাবো আর কি 5 ভোল্ট। তো আউটপুটে 5 ভোল্ট পাবো কিনা সেটা আর কি সার্কিট সিমুলেশন করার পর বোঝা যাবে। তো এখানে রেজিস্টরের মান, ক্যাপাসিটরের মান, ইন্ডাক্টরের মান, ডিউটি সাইকেল সবকিছু দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা একটা সার্কিটটা তৈরি করি। তো এখানে সার্কিট তৈরি করার আগে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে যে আমরা সার্কিটটা এখানে অলরেডি তৈরি করে রাখছি। সার্কিটের এই যে ফাইলটা আছে, ফাইলটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এখানে এই সার্কিট আর আমাদের এই সার্কিট, দুইটা সার্কিটই কিন্তু সেম, সার্কিটের কোনো পার্থক্য নাই। তো এখানে ইনপুট ভোল্টেজ ভিএস হিসেবে আমরা 12 ভোল্টের সোর্স ইউজ করছি। ট্রানজিস্টর কিউএন এর জায়গায় আমরা এখানে একটা ট্রানজিস্টর ইউজ করছি 2N6755 মডেলের। আর ট্রানজিস্টরের যেহেতু ইনপুটটা বেসটা আমাদের কন্ট্রোল করতে হবে, তো এখানে কন্ট্রোল করার জন্য আমরা একটা পালস ভোল্টেজ ইউজ করছি, এটার নাম হচ্ছে ক্লক ভোল্টেজ। তো ক্লক ভোল্টেজের যে প্যারামিটার গুলো, এগুলো আমরা এক্সাম্পল থেকে বসাবো। ফ্রিকোয়েন্সিটা 25K কিলো হার্জ, এটা আমাদের এক্সাম্পলে আছে। ডিউটি সাইকেল আমাদের এক্সাম্পলে দেওয়া ছিল, এক্সাম্পলটা খেয়াল করি। এখানে ফ্রিকোয়েন্সি ছিল 25 কিলো হার্জ, আর আমাদের কে এর ভ্যালু মানে ডিউটি সাইকেল ছিল, এটা আমাদের এক্সাম্পলে বের করতে বলছে। তো আমরা এখানে ডেটাগুলো ইউজ করবো, যেহেতু ডেটাটা আমাদের ক্যালকুলেশনে বের করা হয়েছে। ক্যালকুলেশনে কে এর মান বের হয়েছে 41.67%। এই জন্য এখানে ডিউটি সাইকেল 41.67 ইউজ করা হয়েছে। আর এখানে যেহেতু এটা ক্লক ভোল্টেজ, এটা একটা রাইজিং ভোল্টেজ থাকবে, ফল ভোল্টেজ থাকবে, একটা ম্যাগনিটিউড থাকবে। তো এগুলো আর কি বাই ডিফল্ট দেওয়া হয়েছে যে এটা 5 ভোল্টের একটা ক্লক ভোল্টেজ হবে, এটার মানে রাইজিং ফলটা 2 ন্যানো সেকেন্ড করে। এই এই উপরের দুইটা প্যারামিটার 25 কিলো হার্টজ আর 41.67, এগুলো আমরা আমাদের এই ডেটা থেকে নেবো এক্সাম্পলে। আর এই ডেটাগুলো আমরা 5 ভোল্ট আর 2 ন্যানো সেকেন্ড এইভাবে ফিক্সড রাখবো। তো এটাগুলো আমাদের ক্লক ভোল্টেজের হিসাব। তারপর ক্লক ভোল্টেজের পরে এটা ছিল ডায়োড, একটা আমরা ডায়োড ইউজ করছি। এদিকে ছিল ইন্ডাক্টর, ছিল ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আর এখানে এই রেজিস্টরটা কেন দেওয়া হয়েছে আমি পরে বলতেছি। এখানে ইন্ডাক্টর আছে একটা, ক্যাপাসিটর আছে একটা, আর লোড ইউজ করছি আমরা একটা রেজিস্টর হিসেবে। তো এখানে সব ডাটাগুলো, আমি সার্কিট থেকে চলে আসলাম, এখন ডেটাগুলোর দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো যে ইন্ডাক্টরের ভ্যালু ছিল আমাদের 145.83, ক্যাপাসিটরের ভ্যালু 200 মাইক্রোফ্যারাড। আর এখানে আমার ক্রিটিক্যাল ভ্যালু আছে, ক্রিটিক্যাল ভ্যালু ছিল আমাদের 5.83 মিলি হেনরি, এবং ক্যাপাসিটরের ক্রিটিক্যাল ভ্যালু ছিল 0.4 মাইক্রোফ্যারাড। তো যেহেতু এই ক্যালকুলেশন আমরা ক্রিটিক্যাল ভ্যালু ইউজ করছি, ক্রিটিক্যাল ভ্যালু ইউজ করার কারণ হচ্ছে যখন আমরা এর কার্ভগুলো বের করতে যাব, এর কারেন্ট, এর ভোল্টেজ, ম্যাগনিটিউড, এই কার্ভগুলো যখন বের করতে যাব, তখন সাধারণ ভ্যালুগুলো আছে মানে এজ ইউজুয়াল ভ্যালু, সেটা দিয়ে মানে কার্ভগুলো ঠিকভাবে আসবে না। যখন আমরা কার্ভগুলো অ্যানালাইসিস করতে যাব, এর আউটপুট গ্রাফগুলো দেখতে যাবো, তখন আমাদের অবশ্যই ক্রিটিক্যাল ভ্যালুগুলো ইউজ করা লাগবে। এটা শুধু বাক রেগুলেটরের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। অন্যান্য রেগুলেটরের ক্ষেত্রে আমাদের সরাসরি ভ্যালু দিলেই আউটপুট আনা যায়। তো এই ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু ইউজ করা যায়। এই ক্রিটিক্যাল ভ্যালুর জন্য আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটরের ক্রিটিক্যাল ভ্যালু ইউজ করছি। আর এখানে যেহেতু ক্যাপাসিটরটা অনেক ছোট মানের, এর জন্য এর সাথে সিরিজে খুব ক্ষুদ্র একটা রেজিস্টর ইউজ করা লাগে। তো খুব ক্ষুদ্র রেজিস্টর এখানে 1 ন্যানো ওহম ইউজ করা হয়েছে, মানে যেটা নাই বললে চলে রেজিস্ট্যান্স এর, এরকম একটা রেজিস্ট্যান্স ইউজ করা লাগবে তার সাথে সিরিজে। তো এটা ছিল সার্কিট কনফিগারেশন। সার্কিট কনফিগারেশন যদি আমরা শেষ করি, তো এটাকে আমাদের সিমুলেট করার জন্য একটা অ্যানালাইসিস এর দরকার হবে।
তো অ্যানালাইসিস করার আগে আমরা সার্কিটটা এমনি আর কি রান করবো। বাই ডিফল্ট এখানে ইন্টারেক্টিভ সিমুলেশন সিলেক্ট করে, আর এখান থেকে একটা ভোল্টেজ প্রুফ, এই জায়গা থেকে একটা ভোল্টেজ প্রুফ এই জায়গায় কানেক্ট করবো আর কি। তো আমি আগে কানেক্ট করে রাখছি একটা ভোল্টেজ প্রুফ, মানে আমাদের আউটপুটের একটা ভোল্টেজটা দেখার জন্য। তো এই অবস্থায় যদি আমি সার্কিটটা রান করি, তাহলে আউটপুটে দেখাচ্ছে আমাদের 4.89 আর কি। ও এখানে ডিসি ভোল্টেজটা দেখাইতেছে অ্যাভারেজ, ভিডিসি বলতে আর কি অ্যাভারেজ ভোল্টেজ। তো আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ পাওয়া যাচ্ছে 4 পয়েন্ট, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে এখন দেখা যাবে আউটপুটে পাওয়া যাচ্ছে 4.92 ভোল্ট। তাহলে 4.92 ভোল্ট হলো আমাদের আউটপুট ভোল্টেজ। আমাদের ইনপুট ভোল্টেজ ছিল 12 ভোল্ট। তাহলে বাক রেগুলেটরের যে ভোল্টেজটা স্টেপ ডাউন হবে বা বাক হবে, সেই কাজটুকু আমাদের হয়ে গেছে। দেখা আমাদের আমাদের দেখা লাগবে আউটপুটের কার্ভ গুলা কেমন আসে। তো এই ভ্যালুটা 5 ভোল্ট ছিল আর কি, ক্যালকুলেশনে আমাদের 5 ভোল্ট ছিল, এখানে কিছু ডেভিয়েশনের কারণে কম পাওয়া যাবে। আমাদের যে রেগুলেটর এক্সাম্পল ছিল সেখানে আউটপুট ভোল্টেজ ছিল 5 ভোল্ট, এই যে এভারেজ ভোল্টেজ ছিল 5 ভোল্ট, কিন্তু আমরা এই জায়গায় পাইছি 4.92 ভোল্ট। তো এটা হয়ে যাওয়ার পর যখন আমরা কার্ভ গুলো অ্যানালিসিস করতে যাবো, আউটপুট গ্রাফ গুলা, সেক্ষেত্রে আমাদের এখানে ইন্টারেক্টিভ সিমুলেশনের পরিবর্তে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা লাগবে। সেক্ষেত্রে আমরা ট্রানজিয়েন্ট সিলেক্ট করব, আমরা স্টার্ট টাইম 0 রাখবো, আউটপুট সরি স্টার্ট টাইম 0 রাখবো, আর এন্ডিং টাইম রাখবো আমরা 0.8 সেকেন্ড। আর এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আউটপুটে আমরা এখন কয়েকটা জিনিস সেট করবো। তো আউটপুট আমরা কি কি দেখতে পাচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমরা এখানে কি কি সিলেক্ট করবো। তো যেহেতু এখানে প্রোব ইউজ করা হয়েছে, প্রোবের জন্য বাই ডিফল্ট কয়েকটাই চলে আসতে পারে, সেগুলো আমাদের খেয়াল রাখা লাগবে। প্রোব বাদেও আমাদের এক্সট্রা করে যে জিনিসগুলো আনা লাগবে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডায়োডের একটা ভোল্টেজ, তাহলে আমাদের V3টা লাগবে, এই জন্য আমরা এখানে V3 অ্যাড করছি। তারপর আমাদের লাগবে ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ। তো ক্যাপাসিটরের ভোল্টেজ এখানে যেহেতু ক্যাপাসিটরটা কানেক্টর আছে নোড 5 এবং নোড 4 এর মধ্যে, তাহলে এই দুইটার ডিফারেন্স আমাদের নেওয়া লাগবে। তো ডিফারেন্স হচ্ছে, আমি এভারেজ ভ্যালুটা নিচ্ছি কারণ ক্যাপাসিটরের একটা ভোল্টেজটাই হবে মূলত আমাদের আউটপুট ভোল্টেজ, এটা একটু আগে বললাম। তো এখানে যেহেতু আমরা ক্রিটিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতেছি, অরিজিনাল সার্কিটে কিন্তু ক্যাপাসিটরের একটা ভোল্টেজটা আমাদের আউটপুট ভোল্টেজ। তো এই জন্য এখানে আমরা এভারেজ V5 - V4 নিয়েছি। এভারেজ V5 - V4, কেউ চাইলে এভারেজ V4ও নিতে পারে, খুব একটা পার্থক্য হবে না। এখানে জাস্ট আমরা ক্যাপাসিটর একটা যে ভ্যালুটা আছে সেটা দেখতেছি। আর V4 এটা হলো ওভারঅল ভোল্টেজ, এখানে আর কি কোনো এভারেজ ভোল্টেজ না, অ্যাকচুয়াল কার্ভ আসবে V4 এর। তারপর আমাদের ইন্ডাক্টর কারেন্ট লাগবে। ইন্ডাক্টর কারেন্ট ছিল আমাদের L1 ইন্ডাক্টর, এই জন্য এখানে কারেন্ট নেওয়া হয়েছে IL1। আচ্ছা, একই সাথে আমরা আউটপুটে আমাদের এভারেজ কারেন্ট, এভারেজ ভোল্টেজ এবং ইন্ডাক্টরের একটা ভোল্টেজ, ডায়োডের একটা ভোল্টেজ, এই সবগুলো দেওয়ার পর আমরা এটাকে সেভ করব। তো এগুলো আর কি সিমুলেশন ফাইলের মধ্যেই থাকবে। সিমুলেশন ফাইলটা ডাউনলোড করার পর এগুলো অটোমেটিক চলে আসবে। আমি জাস্ট খালি বোঝানোর জন্য বলতেছি। তো যদি এই অবস্থায় আমি যদি রান করি, রান হইতে কিছুটা সময় লাগবে, যেহেতু অনেকগুলো কার্ভ একসাথে লোড হচ্ছে, কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। আচ্ছা, পুরোটা রান হওয়ার পর এই জায়গায় অনেকগুলো কার্ভ দেখা যাবে। তো সবগুলা কার্ভ একসাথে দেখতে গেলে হিজিবিজি হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা একটা করে কার্ভ বাইর করে তারপর এটা জুম করে দেখা যায়। তো আমি আরেকবার দেখাই দিই যে কোনটা কোন জায়গার ভোল্টেজ কারেন্ট ছিল, যাতে পরে বুঝতে সুবিধা হয়। তো V4 এটা আসছে মূলত প্রোবের জন্য। তো V4 যেটা, এটা প্রোবটা কানেক্ট করছিলাম আমরা 4 নাম্বার নোডে, এই জন্য এই জায়গায় V4 দেখাচ্ছে। আর একই সাথে আমরা আবার হ্যান্ড রিটেন এক্সপ্রেশন দিয়েছিলাম V4, এই জন্য আরেকটা V4 আসছে এই জায়গায়। তো এই ভি প্রোব 1 আর V4 দুইটা একই জিনিস। তো আপাতত এটা আমি সিলেক্ট করতেছি না, আমি একটা একটা করে কার্ভ দেখবো আর কি। আর V3 এটা ছিল আমাদের ডায়োডের একটা ভোল্টেজ, এই যে 3 নাম্বার নোড, মানে এই ডায়োডের একটা ভোল্টেজ, এটা আপাতত থাকতেছে ঠিক। আর V4 ছিল, এটা আবার এই জায়গায় আসছে, তো এটা রিপিট হবে, দুইটা একই জিনিস। IC1 এটা ছিল ক্যাপাসিটর একটা কারেন্ট। এভারেজ V5 - V4 ছিল এই যে ক্যাপাসিটর একটা ভোল্টেজটা আর কি, এই ক্যাপাসিটরের একটা এভারেজ ভোল্টেজ। আর এভারেজ IR1
এটা ছিল আমাদের লোডের একটা কারেন্ট, কারেন্ট এই লোডের। আর এখানে IL1, এটা ছিল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা। তো আমি শুধুমাত্র একটা কার্ভ দেখবো এখন, ডায়োডের একটা ভোল্টেজটা দেখবো, এই জন্য আমি এটাতে টিক মার্ক রাখতেছি। আর বাকি টিক মার্ক গুলো আমি বন্ধ করে দিলাম। এখন আমি গ্রাফটা যদি বড় করি, তাহলে এই জায়গায় শুধুমাত্র একটা কার্ভ শো করতেছে। কার্ভটা দেখতে হিজিবিজি মনে হইলেও এটা ফ্রিকোয়েন্সির জন্য এমন হইতেছে, যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক বেশি, 25 kHz। তো এটাকে আমাদের জুম করা লাগবে। তো জুম করার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলাম, আর আমি গ্রিডটা অন করে নিলাম। তো এখন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন যদি আমরা দেখি যে জুম এরিয়া, জুম ইন এরিয়া, এটা সিলেক্ট করবো আমরা, করে এটাকে জুম করবো। ভিতরে কার্ভটা স্পষ্ট আছে। আমি একটু উইডথটা বড় করে দিচ্ছি বোঝা শুরু করতে। তো এটা ছিল আমাদের V3। তার মানে আমাদের, আমি আবার এই থেকে দেখায় নিই, যেহেতু আমাদের থ্রি এই জায়গায় আছে। আমাদের ভোল্টেজ ছিল, ডায়োডের একটা ভোল্টেজটা বলছিলাম যে VD। তো এই ভোল্টেজটা কি ছিল, যে একটা নির্দিষ্ট সময় অন ছিল আবার অফ ছিল, মানে আমাদের যে ডিউটি সাইকেল অনুযায়ী, ডিউটি সাইকেল যদি আমি বেশি দেই, তাহলে বেশিক্ষণ সময় ধরে কারেন্টটা অন থাকবে, মানে এই T1 এর উইডটা বেশি হবে, T2 এর উইডটা কম হবে। তো যেহেতু আমাদের ডিউটি সাইকেল ছিল 41.67%, তো সেক্ষেত্রে আমাদের 41% সময় অন থাকবে, আর বাকি সময় আমাদের অফ থাকবে। তাহলে অন থাকবে আমাদের কম সময়, অফ থাকবে বেশি সময়, মানে আমাদের ক্ষেত্রে T1 এর উইডটা একটু কম হবে, আর T2 এর উইডটা একটু বেশি হবে। এখানে যদি আমরা কার্ভটা দেখি, তো এই জায়গায় দেখা যাচ্ছে যে 12 ভোল্ট, তার মানে ভোল্টেজটা এই সময় ছিল অন, আর এই সময়টুকু ধরে ছিল অফ। তাহলে অফ এর উইডটা কি দেখে বেশি মনে হচ্ছে? ধরলাম যে এটাকে ধরে যদি আমি 60, এটা হলো 40, তার মানে 40 সময় ছিল আমার অফ, অন। আর 60 সময় ধরে ছিল আমাদের অফ, মানে আমাদের ডিউটি সাইকেল অনুযায়ী এটা হয়েছে আর কি। ডিউটি সাইকেল যদি আমরা 50% করতাম, 50 ইউজ করতাম আমাদের ক্লক ভোল্টেজে, তাহলে এই উইথ আর এই উইথটা সমান হয়। তাহলে এই উইথ সময় ধরে আমাদের ইন্ডাক্টরটা চার্জ হবে, ইন্ডাক্টরের মধ্যে এনার্জি স্টোর হবে, ইন্ডাক্টর কারেন্ট রাইজ করবে। আর এই সময়টার মধ্যে আমাদের ইন্ডাক্টর কারেন্টটা ফল করবে, মানে যেমন আমরা বইয়ের কার্ভের মধ্যে দেখছিলাম। এটা হলো আমাদের একটা কার্ভ গেল। তখন নেক্সট কার্ভ আমরা যদি দেখি, যেহেতু আমরা বলছিলাম আরো কয়েকটা কার্ভ দেখবো, তো সেকেন্ড কার্ভ ছিল আমাদের ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট, সেই কার্ভটা। তো ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট হিসেবে ছিল আমাদের IL। তো এখানে আমরা IL এর কার্ভটা এখন দেখি। তো এই কার্ভটা আমি টিক মার্ক কোথায় দিতেছি। এখন তো আমাদের এটা রিস্টোর করা লাগবে, মানে আমরা সিমুলেশন করার ফলে যে আমাদের প্রথমে যে কার্ভটা কার্ভটা আসছিল সবগুলো গ্রাফ একসাথে, ওই অবস্থায় আমাদের ব্যাক যাওয়া লাগবে। তো ওইটাতে ব্যাক যাওয়ার জন্য এখানে একটা কাজ করা লাগবে, সেটা হলো যে রিস্টোর, যে অটো জুম নামে একটা অপশন আছে, অটো জুমে ক্লিক করা লাগবে। অটো জুমে যদি ক্লিক করি, তাহলে এটা আগের অবস্থায় চলে গেছে। এখন কোনো কার্ভ আসে নাই কেন? কার্ভ না আসার কারণ আমি নিজে নিচে যে টিক মার্কের জায়গায় কোনটাতে টিক মার্ক দেই নাই। তো যেটাকে দেখতে চাইতেছি আমি ওইটাতে টিক মার্ক দিব এখন। তো যেহেতু আমি ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট দেখতে চাচ্ছি, তাহলে IL1 আমি ক্লিক করলাম। তো এটা আসলে আমাদের ইন্ডাক্টরের মধ্যে current। আমি আরেকবার অটো জুমে দিই। অটো জুম দেওয়ার পরে এটা আর কি, ওটা বলছিলাম ফ্রিকোয়েন্সির জন্য ভিজি ভিজি দেখা যাচ্ছে। যদি আমি আবার এটাকে জুম করি, জুম করলে ভিতরে ভাবটা স্পষ্ট বলবে। তো এই, সেটাই হলো আমাদের ইন্ডাক্টর কারেন্টের কার্ভ। আমি কার্ভের উইডটা একটু বাড়াই দিই। তো এই কার্ভটা আর আমাদের বইয়ের কার্ভ কিন্তু সেম আর কি। এই যে প্রথমে কারেন্টটা রাইজ করছে, পরে ফল করছে, সেম কার্ভ এখানে দেখা যাবে। তো এইটুকু সময় ধরে আমাদের রাইজ করলো, এইটুকু সময় ধরে ফল করলো, পরবর্তী পালসের জন্য আবার কারেন্ট বা রিপল কারেন্টের যে কার্ভ কেটেছিল। তো আমরা যদি নেক্সট কার্ভের দিকে মুভ করি, তো
পরের দিকে আমাদের কাজ ছিল আরেকটা। আমরা চাইছিলাম যে এভারেজ ভোল্টেজটা দেখবো আউটপুটের, আউটপুট ভোল্টেজের কারেন্ট দেখবো, মূলত আর কি ক্যাপাসিটরের একটা যে ভোল্টেজটা সেটা দেখবো আমরা। আর আমাদের আউটপুট কারেন্ট যেটা ছিল সেটা দেখবো। তো এই দুইটা কার্ভ এখন আমরা যদি দেখি, তাহলে এটাকে আমি আবার সরাই দিলাম। তো এখন আমাদের দেখা লাগবে যে ক্যাপাসিটরের একটা ভোল্টেজ যেটা ছিল আমাদের V4। তো V4 এ টিক মার্ক দেওয়ার পর আমি আবার অটো জুম দিলাম। তারপর এটাকে আমি আবার জুম করবো আস্তে আস্তে। এই যে সাইনোসয়েডালের মতন আসছে। এটা ছিল আমাদের আউটপুট ভোল্টেজের যে গ্রাফটা সেটা। তো আউটপুট ভোল্টেজ অনেকে দেখে মনে হতে সাইনোসয়েডাল মনে হতে পারে, কিন্তু আসলে সাইনোসয়েডাল না। এটা শেপটা সাইনোসয়েডাল, কিন্তু এটা এসি না, যেহেতু এর পিক এটা কোন জায়গায় আছে, এটা ছিল আমাদের পজিটিভ, মানে 5 পয়েন্ট সামথিং এ আছে, এবং নেগেটিভ যে পিক এটাও আছে 4.78 এর এখানে। তো দুইটাই কিন্তু পজিটিভ অক্ষে আছে। তাহলে এটা একটা পজিটিভ ভোল্টেজ, মানে এর মধ্যে ফ্লাকচুয়েশন আছে, এর একটা অ্যাভারেজ ভোল্টেজ আছে, কিন্তু এটা এসি ভোল্টেজ না। তো এটা গেলো ক্যাপাসিটর একটা ভোল্টেজ বা আউটপুটের একটা ভোল্টেজ। তো এটা যদি আমরা অ্যাভারেজ ভ্যালু দেখি, তাহলে আমরা এখানে অ্যাভারেজে ক্লিক করতে পারি, এটাকে সরাই দিতে পারি, তারপর এটাকে আবার অটোজোন দেই। তাহলে এটা ছিল আমাদের মূলত অ্যাভারেজ ভোল্টেজ। অ্যাভারেজ ভোল্টেজ দেখাচ্ছে এখানে 4.92 আর কি, 4.92 থেকে আর একটু বেশি। এখানে নেগেটিভ দেখাইতেছে কোনো একটা কারণে, আমি এখানে সেটা বলে দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে নেগেটিভ আসবে না। এখানে অ্যাভারেজ যখন আপনি এক্সপ্রেশনটা দিবেন তখন V4 থেকে V5 বিয়োগ দিবেন। তো যেহেতু বাক কনভার্টারের ইনপুটে পজিটিভ, ইনপুটে যে ভোল্টেজ দেয় আউটপুটে কিন্তু তার বিপরীত পোলারিটির ভোল্টেজ পাওয়া যাবে না। তার যেহেতু পজিটিভ ভোল্টেজ দিচ্ছে আউটপুটে পজিটিভই পাবো আমরা। যেহেতু 12 ভোল্ট দিচ্ছিলাম ইনপুটে, কারণ আউটপুটে কিন্তু পজিটিভ 4.92 ভোল্টেজ পাওয়া যাবে। তো এখানে আমাদের মিস্টেকটা হয়েছে যে আমি এক্সপ্রেশনটা দেওয়ার সময় V5 - V4 দিছি, এটা হবে মূলত V4 - V5। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে এই জিনিসটা সলভ হয়ে যাবে। তখন এই 4.92টা আপনার পজিটিভ অংশে দেখাবে। তো আমরা ধরে নিচ্ছি আর কি এটা। তো তারপরে আমাদের আউটপুট ভোল্টেজ গেল, এখন আমাদের আউটপুট যে কারেন্ট, তো সেটা ছিল আমাদের এভারেজ এভারেজ IR1, মানে আমাদের লোডের অ্যাক্রসের এভারেজ কারেন্ট। আবার অটো জুম দিচ্ছি, জুম করলে একটা স্ট্রেট লাইন আসবে, যেহেতু এটা ডিসি কারেন্ট। এটা উইথ টাইম বাড়াই দিই। এই যে একটা ডিসি কারেন্ট আসতেছে, এই মানটা আর কি 9.86 মিলি এম্পিয়ারের কাছাকাছি। তো এটাই ছিল আর কি বাক রেগুলেটরের আউটপুট কার্ভ এবং সিমুলেশন। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা দেখবো যে বুস্ট রেগুলেটর এবং বাক বুস্ট রেগুলেটর।